উপদেষ্টা মাহবুজ আলম কেন বারবার টার্গেট অথবা আক্রমণের শিকার হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের হাতে? আমরা বেশ কিছুদিন আগে দেখেছি আমেরিকা তিনি একটি প্রোগ্রামে গিয়েছিলেন। সেখানে গিয়ে কিন্তু এই আওয়ামী লীগের হাতে, আওয়ামী লীগ কর্মীদের হাতে নির্যাতিত হয়েছেন, অপমানিত হয়েছেন, অপদস্থ হয়েছেন। গত ২ দিন আগে আমরা দেখলাম লন্ডনে তিনি একটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে প্রোগ্রাম শেষে বের হওয়ার সময় তার গাড়ির উপরে আক্রমণ করার চেষ্টা করে। সেখানকার প্রশাসন সেটা কিন্তু প্রোটেকশন দিয়েছে। কিন্তু তাকে ভাগ্যক্রমে সেই গাড়ির ভিতর তিনি ছিলেন না। বাট তার গাড়ির উপরে বেশ কিছু ডিম নিক্ষেপ করা হয়, তাকে ঘিরে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং তাকে আক্রমণ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হয়। কিন্তু প্রশাসনের হস্তক্ষেপে সেখানে কিন্তু তিনি সেবারের মতো রক্ষা পেয়ে গেছেন। কিন্তু আমার কথা সেখানে না। আমার কথা হচ্ছে যে এই মাহফুজ আলম কেন বারবার টার্গেট হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের হাতে? কারণ কি? মাহফুজ আলম কে? এই সমস্ত প্রশ্নগুলো মানুষের মনে কিন্তু জাগ্রত হচ্ছে যে আরো এনসিপির অনেক নেতাকর্মীরা আছে বা উপদেষ্টা আছে, তাদেরকে ওইরকম ভাবে টার্গেট করা হচ্ছে না। বারবার শুধু মাহফুজ আলমের উপর টার্গেট, মাহফুজ আলমের উপরে আক্রমণ করার চেষ্টা। এটার কারণ কি? আমরা জানি গত জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই হাসিনা সরকারের পতন হয়। সেখানে ছাত্র জনতা, বৈষম্য বৃদ্ধি ছাত্র জনতার আন্দোলন, সেখানে জনরস, জনগণের যে সম্পৃক্ততা, তার কারণে একটা জনগণের যে বিস্ফোরণ হয়েছিল, সেই বিস্ফোরণের ফলেই আওয়ামী শাসনের সমাপ্তি ঘটে। কিন্তু এই যে বৈষম্য বৃদ্ধি ছাত্ররা তখন তো তারা ছাত্র মানুষ, তাদের রাজনৈতিক যে প্রজ্ঞা বা রাজনৈতিক যে মেধা বা রাজনৈতিক যে তাদের দক্ষতা, সেটা কিন্তু ছিল না। তাদেরকে পিছন থেকে কেউ একজন তাদেরকে ডিরেকশন দিচ্ছিলেন সেই আন্দোলনে কোথায় কি করতে হবে, কোথায় কি প্রোগ্রাম করতে হবে, একটা প্রোগ্রাম শেষে আর একটা কি প্রোগ্রাম দেওয়া যেতে পারে, এই সমস্ত নানান বিষয়ে, নানান খুনসুটি যে কাজকর্মগুলো থাকে একটা দলকে পরিচালনা করার জন্য, একটা সংগঠনকে পরিচালনা করার জন্য তাদের কিন্তু একটা দিক নির্দেশক দরকার। কিন্তু সবার কাছে ধোঁয়াশা ছিল যে এই অল্প বয়সের ছাত্রদেরকে কে গাইড দিচ্ছে, কে গাইডলাইন দিচ্ছে, কার নির্দেশনায় এই সমস্ত ছাত্ররা কাজ করতেছে। তো এই সমস্ত প্রশ্ন কিন্তু সবার মনের ভিতরে ছিল যে এত বড় একটা সরকার বিরোধী আন্দোলনে সরকারকে সরানোর পিছনে কার এমন দক্ষতা বা কার এমন মেধা বা কার এমন মাস্টার মাইন্ড ছিল, যেটা নিয়ে সবার মধ্যে একটা ধোঁয়াশা ছিল যে কে মাস্টার মাইন্ড। কিন্তু ধরতে পারতেছিল না। গোয়েন্দাদের কাছেও কিন্তু একটা প্রশ্ন ছিল যে আসলে কে মাস্টার মাইন্ড, ছাত্রকে কে ডিরেকশন দিচ্ছে, ছাত্রদেরকে কে প্রোগ্রামগুলো করে দিচ্ছে, এই মাস্টার মাইন্ড, মাস্টার প্ল্যানার কে? তখন সবার কাছে ধোঁয়াশা ছিল। কিন্তু গণঅভ্যুত্থানের পরে 5 আগস্টে হাসিনা সরকার পতনের পর, যখন হাসিনা সরকার পরবর্তী সময়ে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানো হলো, হঠাৎ করে ডক্টর ইউনূসের ব্যক্তিগত সচিব হিসেবে মাহবুজ আলম নামের এক ব্যক্তি বা ছাত্র তার ব্যক্তিগত সচিব হিসেবে তাকে নিয়োগ দেওয়া হলো। তখন থেকে সবার মনে প্রশ্ন জাগলো যে হু ইজ মাহফুজ আলম? এই মাহফুজ আলম কে? তাকে নিয়ে নানান রকমের গবেষণা, নানান রকমের মানে চিন্তা ভাবনা সব রাজনৈতিক দলের মধ্যে, সমস্ত মানুষদের ভিতরে, সাধারণ মানুষের ভিতরে একটা কৌতূহলের সৃষ্টি হলো যে আসলে মাহফুজ আলম কে? তাকে চিনলাম না, জানলাম না, হঠাৎ করে এসে তিনি প্রধান উপদেষ্টার সচিব হয়ে গেলেন, ব্যক্তিগত সচিব হয়ে গেলেন, কেন, কিভাবে? তো তাকে নিয়ে গবেষণা করতে করতে এক পর্যায়ে বের হয়ে আসলো যে জুলাই গণঅভ্যুত্থানে যারা নায়ক ছিল, সেই নায়কদের হচ্ছে মাস্টার মাইন্ড ছিল এই মাহফুজ আলম। আসলে এটার কোনো সত্যতা এখন পর্যন্ত ভাবে পাওয়া যায়নি কাগজে কলমে, কিন্তু সবার ভিতরে একটা চিন্তা ফিকির ছিল যে আসলে এই মাস্টার মাইন্ডটা হয়তো মাস্টার প্ল্যানার ছিলেন এই মাহফুজ আলম। তখন থেকেই সবার মনের মধ্যে একটা প্রশ্ন জাগ্রত হইতে থাকে যে আসলে হয়তো বা ঠিক, কারণ এই মাস্টার মাইন্ড হওয়ার কারণেই হঠাৎ করে এসে প্রধান উপদেষ্টার সচিব হয়ে গেল। অবশ্যই এর পিছনে কোনো রহস্য আছে, কোনো কারণ আছে। তার পরবর্তী সময় থেকে হয়তো বা এই জল্পনা কল্পনার উপর ভিত্তি করে আওয়ামী লীগ কর্মীদের একটা মাহফুজ আলমের উপরে একটা তীব্র ক্ষোভ আছে যে তুই সবকিছু কলের কাঠি নাড়িয়েছিস, তোকে আমরা পাইলে শিক্ষা দেব। হয়তোবা সেই পরিপ্রেক্ষিতে মাহফুজ আলমের উপর বারবার আক্রমণ করার চেষ্টা করছে নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের কর্মীরা। কিন্তু এই আক্রমণটা আসলে যে কি হিসাবে সংকেত দিচ্ছে বা কি হিসাবে রাজনীতিতে কি বার্তা দিচ্ছে, সেটাও কিন্তু একটা দেখার বিষয় যে যারা এই যে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে সরকার গঠন করলো এবং সরকারের যে বিভিন্ন উপদেষ্টা মন্ডলী তারা আছেন, তাদের ভিতরে শুধু বারবার মাহফুজ আলমকে অ্যাটাক করা হচ্ছে বা মাহফুজ আলমদেরকেই শুধু ব্যবহার করা হচ্ছে, কারণটা কি? এই ব্যাপারে আক্ষেপ করে বা খুব কষ্টের সাথে একটা ফেসবুক পোস্ট করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন যে মাহফুজ আলমদেরকে সরকার ব্যবহার করে তাদেরকে ছুড়ে ফেলে দিচ্ছে। কারণ মাহফুজদের আলমের উপরে বারবার অ্যাটাক, এটা পরবর্তীতে আমাদের উপরে এরকম অ্যাটাক হবে, এরকমই বার্তা দিচ্ছে। কিন্তু তার দুঃখের বিষয় ছিল যে তার কষ্ট করে তিনি বলেছেন যে মাহফুজ আলমের উপরে এরকম একটা মানে অপ্রীতিকর ঘটনা ঘটার পরে সরকারের পক্ষ থেকে কোনো রকমের কোনো প্রতিবাদ বা কোনো রকমের ব্যবস্থা করে না, এবং সরকারের যে উপদেষ্টা মন্ডলীদের পক্ষ থেকে কোনো রকমের প্রতিবাদ বা কোনো রকমের যে কার্যক্রম তারা কিন্তু গ্রহণ করেনি বা করতে চায়নি, বা কোনো রকমের এরকম বার্তাও কিন্তু কাউকে জানায়নি। তো এটা নাহিদ ইসলামের একটা আক্ষেপ থেকে তিনি ফেসবুক পোস্ট করেছেন যে আসলে
না, আজকে শুধু মাহফুজ আলমদেরকে ব্যবহার করে সরকার ছুড়ে ফেলে দিচ্ছে। তিনি বুঝতে পেরেছেন যে আসলে বারবার এই যে মাহফুজ আলমের পুরো আঘাত, মাহফুজ আলমকে পুরো আক্রমণ, এটা কি বার্তা দিচ্ছে? উপদেষ্টা তো আরো আছে, অনেক উপদেষ্টা আছে, তাদের উপর আক্রমণ করা হচ্ছে না তেমন একটা, কিন্তু মাহফুজ আলমকে বারবার অ্যাটাক করা হচ্ছে, যেখানে যাচ্ছে সেখানে। তারপর কখনো ডিম ছুঁড়ে মারছে, কখনো পানির বোতল ছুঁড়ে মারছে, এরকম কিন্তু অ্যাটাক করা হচ্ছে বারবার। তো নাহিদ ইসলাম কিন্তু এটা নিয়ে মানে বেশ শঙ্কিত যে আসলে এর পরবর্তী টার্গেট হয়তো আমরা। তো তার যে আন্দাজ বা তার যে চিন্তা ভাবনা, এটা ফেলে দেওয়ার মতো না। কারণ পরবর্তী সময় বাংলাদেশের যে রাজনৈতিক যে প্রেক্ষাপট, বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থান বর্তমানে চলমান, সেই রাজনীতির উপর ভিত্তি করে বলা যায় যে আগামীতে এনসিপির কপালে আসলে শনি ছাড়া কিছুই নেই। কারণ এই এনসিপি, তাদের যে রাজনৈতিক প্রজ্ঞা বা জ্ঞান মেধা খুব অল্প ছিল। কারণ একটা ছাত্র জনতার পক্ষ থেকে তারা নেতৃত্ব দিতে এসে জাতীয় রাজনীতিতে তারা সম্পৃক্ত হয়ে গেছে, কিন্তু রাজনৈতিক দক্ষতা বা রাজনৈতিক প্রজ্ঞা, রাজনীতির যে অভিজ্ঞতা, একটা ব্যাপার স্যাপার আছে। বাংলাদেশে বুড়া রাজনীতিবিদদের সাথে টিকে থাকতে গেলে অবশ্যই নিজেদের ভিতরে একটা প্রজ্ঞা থাকা দরকার, রাজনৈতিক যে একটা চিন্তা ফিকির দরকার, সেটা তাদের ভিতরে এখনো নাই। আমরা দেখেছি প্রথম অবস্থায় এই এনসিপির যে রাজনীতিক যারা প্রথম সারি থেকে তারা যারা নেতৃত্ব দিয়েছে বা যারা সিনিয়র নেতা যারা ছিলেন, তাদের যে একটা জনপ্রিয়তা বা তাদের যে একটা কথাবার্তার ধাঁচ, সেগুলো পর্যায়ক্রমে কেন যেন হারিয়ে যাচ্ছে। আমরা গত দেখেছি যে ডাকসু এবং ডাকসু নির্বাচনের পরে, হয়তো ডাকসু নির্বাচনের পরে না, হাসনাত আব্দুল্লাহ একটা ফেসবুক পোস্ট করেছিলেন এই নির্বাচনকে ঘিরে, কিন্তু বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করতে পারছি যে এনসিপির মুখ্য যে কয়েকজন ব্যক্তি আছে বা ফার্স্ট সারিতে, প্রথম সারিতে কয়েকজন ব্যক্তি আছে, তাদের নড়াচড়া কম। সার্জিজ আলম, আক্তার হোসেন, তারপরে নাসিরুদ্দিন পাটোয়ারি তো গত 1 মাস আগে যে সমস্ত বক্তব্য দেওয়া শুরু করেছিলেন, নিজেকে একদম জাতীয় নেতা বানায় ফেলছিলেন। তিনি বিভিন্ন নেতাকর্মীদেরকে নিয়ে বাজে মন্তব্য, বাজে কথা বলতে শুরু করেছিলেন, কিন্তু ইদানিং কালে কেন যেন হারিয়ে যাচ্ছে। এখন সোশ্যাল মিডিয়া বা যে কোনো নিউজ পত্রিকা, নিউজ ইলেকট্রনিক্স মিডিয়া, যে কোনো কিছু খুললেই এনসিপির কোনো না কোনো নেতার যে তাদের যে বক্তব্য, যে কঠিন হুঙ্কার দিত, সেই হুঙ্কারগুলো কেন যেন নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। তারা কি বুঝতে পারছে যে এই মাহফুজ আলমদের উপরে, তাদের উপরে যে কোনো সময় অ্যাটাক হতে পারে? এটা হয়তো তারা বুঝতে পারছে, যার এখন নিশ্চুপ হয়ে যাচ্ছে। তারা রাজনীতি অঙ্গন থেকে কেমন যেন হারিয়ে যাচ্ছে। আর এই হারিয়ে যাওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে তাদের যে নিজস্ব একটা বৈশিষ্ট্য বা নিজস্ব যে একটা অস্তিত্ব ছিল, সেই অস্তিত্ব থেকে তারা নিজেদেরকে নিজেরাই সরিয়ে ফেলেছে। কারণ কোন একটা রাজনৈতিক দলের ছত্রছায়ায় তারা চলে গিয়েছিল। সেটা আমি স্পষ্ট করে বলি, তারা জামাতের ছত্রছায়ায় চলে গিয়েছিল। কেন তারা জামাতের সাথে এমন ভাবে অতপ্রত জড়িয়ে গিয়েছিল? জুলাই গণঅভ্যুত্থানের পরে পরবর্তী সময়ে তারা এই জামাত তাদেরকে নিয়ে একটা খেলেছে, যে খেলার গুটি হয়েছিল এনসিপি। যার কারণে এনসিপির প্রত্যেকটা নেতাকর্মী তারা বিএনপিকে নিয়ে নানান রকমের বাজে মন্তব্য, নানান রকমের বক্তব্য দিতে থাকে, এবং বিভিন্ন দলের নেতাকর্মীদের নিয়েও তিনি বাজে মন্তব্য করতে থাকে। এক পর্যায়ে দেখা যায় এই সমস্ত দল থেকে তারা ধীরে ধীরে কিন্তু তাদের যে সুসম্পর্কগুলো ছিল, সেই সম্পর্কগুলো নষ্ট হতে থাকে। লাস্ট অব্দি পর্যন্ত দেখে এখন জামাতের কাছে তারাও এখন তাদের খেলা হয়তোবা শেষের দিক। কারণ এনসিপি কিনে একটা জামাত যে খেলা দেখিয়েছে, সেই খেলাটা হয়তোবা শেষের দিক। তাই এনসিপির হয়তো সিনিয়র নেতা যারা আছে, তারা হয়তো বুঝতে পেরেছে, কিছুটা আন্দাজ করতে পেরেছে যে জামাত ইসলাম আমাদেরকে নিয়ে একটা খেলা খেলছে, সেই খেলার শিকারই হচ্ছে আমরা। পরবর্তী সময় যে এরকম মাহফুজ আলমের মতন পরবর্তী সময় দেখা যাবে যে বারবার এরকম আক্রমণের শিকার হবে এনসিপি নেতাকর্মীরা। কারণ জুলাইয়ের গণঅভ্যুত্থানের মহানায়ক হচ্ছে এই এনসিপি নেতাকর্মীরা। পরবর্তী সময়ে আওয়ামী লীগ শাসন যদি কখনো ক্ষমতায় আসে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে এনসিপির এই সমস্ত নেতারা। তারা ভালো করে বুঝে গেছে। আর এই এনসিপি নেতাদেরকে নিয়ে জামাত একটা চরম খেলা খেলেছে। বিএনপির কাছ থেকে তাদেরকে দূরত্ব বাড়িয়ে দিয়েছে, অন্যান্য ছোট ছোট দলের যারা নেতাকর্মী ছিল তাদের কাছ থেকে দূরত্ব বাড়িয়ে দিয়েছে। সবকিছু মিলিয়ে এনসিপিকে একটা ফাটাবাসে চিপায় ফেলছে এই জামাত ইসলাম। নিজেদের অস্তিত্ব নিয়ে এখন টানাটানি। এনসিপির যে নিজস্বতা একটা বৈশিষ্ট্য ছিল, তাদের যে রাজনৈতিক একটা ধারা ছিল, সেই ধারা থেকে তারা বের হয়ে যখন গেছে, তখন তাদের কিন্তু কার্যক্রমগুলো এখন স্থবির হয়ে পড়ছে। এখন দেখা যাচ্ছে, দেখেন বেশ কয়েকদিন যাবত এনসিপির পক্ষ থেকে কিন্তু তেমন কোনো প্রোগ্রাম নেই, তাদের পক্ষ থেকে কোনো দেশের পক্ষে বা দেশের যে কোনো সমালোচনা ভিত্তিক কোনো আলোচনা নেই, কোনো গবেষণা নেই, তাদের কোনো বক্তব্য নেই। আপনার জাকসু নির্বাচন হলে এই নির্বাচনকে ঘিরে তাদের কোনো প্রতিবাদ বা তাদের কোনো কিছু নেই, কারণ তাদের কর্মীরা তো তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল। সেরকম কিন্তু তাদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ দেখা যাচ্ছে না। এর কারণ কি? অবশ্যই নিজে গভীরে কোনো কিছু আসছে, বা গভীর থেকে আসলে চিন্তা ভাবনা করে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে যেটা, যে এনসিপি একটা ফাটাবাসের চিপায় পড়েছে, তারা জামাতের পক্ষ নিয়ে বা জামাতের সাথে তাদের রাজনৈতিক যে সম্পৃক্ততা বাড়িয়ে ফেলেছিল, এই কারণে হয়তো বা এনসিপির যে নিজস্ব একটা বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্যটা আমার মনে হয় যে হারিয়ে ফেলেছে। কারণ নিজের অস্তিত্ব নিজের জন বিক্রি করে ফেলে, তখন তার অস্তিত্ব কিন্তু আর থাকে না, নিজস্বতা থাকে না। সে হয়তোবা সশরীরে সে উপস্থাপন করে, তার কথাগুলো থাকে অন্য কোনো দলের, অন্য কোনো মস্তিষ্কের, অন্য কোনো প্রজ্ঞার, অন্য কোনো ব্যক্তিত্বের। ঠিক আছে? তো জামাত ইসলামের যে কথাগুলো, জামাত ইসলামের যে চাল, রাজনৈতিক যে খেলা, সেই খেলার শিকার হয়ে গিয়েছিল এই এনসিপি। যার কারণে আজকে এনসিপির এই ভরাডুবি, এনসিপির আজকে এই অবস্থা। পরবর্তী আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে যদি তারা সঠিক সিদ্ধান্ত না নেয় বা সঠিক সিদ্ধান্ত না নিতে পারে, তাহলে হয়তো পরবর্তী সময় আরো পরিস্থিতি তাদের জন্য খারাপ হবে।
কারণ তারা মানে মানে বিলীন হতে শুরু করছে। কিন্তু ইতিমধ্যে আমরা দেখতেছি যে তাদের যে রাজনৈতিক যে কার্যক্রমগুলো কেমন যেন নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। আর এরকম চলতে থাকলে একটা সময় নিষ্ক্রিয় হয়ে যাবে, একদম শেষ হয়ে যাবে। কিন্তু অপেক্ষা করতে হবে, কারণ আওয়ামী লীগ দেশ থেকে একদম বিতাড়িত হইলেও একদম মানে ওরকম ভাবে বিতাড়িত হয়নি, বা একদম নিষ্ক্রিয় হয়ে যায় নাই, বা একদম নিস্তব্ধ হয়ে যায়নি যে আওয়ামী লীগ। এখনো কিন্তু বিভিন্ন জায়গায় তারা ঝটিকা মিছিল করতেছে, এবং সেই ঝটিকা মিছিলের যে বার্তাটা দিচ্ছে পর্যায়ক্রমে সেগুলো কিন্তু বড় আকার ধারণ করতেছে। তো আওয়ামী লীগের কোন জনরসের শিকার, আওয়ামী লীগের শিকার এই এনসিপি নেতাকর্মীদের হইতে হবে। বিএনপি বা তথা জামাত যারাই আছে না কেন, যতটুকু শিকার না হবে তার সাথে ভয়ঙ্করভাবে শিকার হতে হবে এনসিপি নেতাকর্মীদের। আর এনসিপি নেতারা তাদের নিজস্ব যে বৈশিষ্ট্য থেকে যখন বের হয়ে গেছে, কোন একটা রাজনৈতিক দলের যখন ছত্রছায়ার ভিতর তারা চলে গিয়েছিল কোন সুবিধা পাওয়ার জন্য, সেই সুবিধা তাদেরকে গ্রাস করে ফেলেছে। তো এই মুহূর্তে যদি তারা নিজস্ব বৈশিষ্ট্যের ভিতরে যদি আবার ফিরে না আসতে পারে, নিজের অস্তিত্বের ভিতরে যদি ফিরে না আসতে পারে, রাজনৈতিকভাবে যদি আরো যদি সজাগ না হতে পারে, তাহলে আমার মনে হয় পরবর্তী সময় কিছুদিনের মধ্যেই হয়তো এনসিপি নামক এই দলটা বা বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে দলটা সেটা হয়তো হারিয়ে যাবে। আর দল হারিয়ে গেলে রক্ষা পাবে না ভাই, তোমরা কোথাও স্থান পাবে না, তোমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এদেশের জনগণ আর তোমাদের কথায় সাড়া দিবে না, কারণ তোমাদের যে সিনিয়র নেতা কয়েকজনের নামে যে সমস্ত কার্যক্রমগুলো বা যে সমস্ত তোমাদের নামে রিউমার গুলো আছে, এগুলো জনগণের কাছে এখন পরিষ্কার। যার কারণে এর পর্বে যদি কোনো তোমরা স্টেপ নাও সরকার বিরোধী বা সরকারের রাজপথে নেমে তোমরা যদি কোনো আন্দোলনের ডাক দাও, আমার মনে হয় না জনগণের 20% জনগণ সেখানে অংশগ্রহণ করবে। তো বি কেয়ারফুল, এখন থেকে তোমাদেরকে সতর্ক হতে হবে, রাজনৈতিক দক্ষতা প্রজ্ঞা বাড়াতে হবে। কারণ কোন একটা ব্যক্তি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা বাড়িয়ে নিজেদের অস্তিত্ব বিলীন করে নিজেদেরকে এভাবে নিঃশেষ করে দিও না। কারণ তোমাদের ভবিষ্যৎ কিন্তু সামনে অনেক দিন অপেক্ষা করছে, অনেক দূর অপেক্ষা করছে, যে অপেক্ষাগুলো তোমাদেরকে হয়তোবা চরম একটা শিক্ষা বা চরম একটা পরিণতি তোমাদের দিকে ধাবিত হচ্ছে দিনে দিনে। আমি মনে করি যে এই অবস্থা থেকে তোমাদেরকে ফিরে আসতে হলে অবশ্যই তোমাদেরকে সচেতন হতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।